বিয়ের রাতেই আমার স্বামী তার প্রেমিকাকে আমাদের শোবার ঘরে নিয়ে এলো। ঠিক 1 ঘন্টা পর যা ঘটল তা আমার পুরো জীবন বদলে দিল। সেদিন ছিল আমার বিয়ের রাত। আমি এখনো বিয়ের শাড়ি পরে খাটের এক কোণে বসেছিলাম। মনে হচ্ছিল তিনি হয়তো অষ্টমে গেছেন, একটু পরে ফিরে আসবেন। কিন্তু আমার ধারণা ভুল ছিল। দরজাটা খুলে তিনি ঘরে ঢুকলেন, আর তার ঠিক পেছনেই ঢুকলো এক তরুণী। দামি সুগন্ধির তীব্র গন্ধ মুহূর্তেই ঘরে ছড়িয়ে পড়ল। লাল পোশাক পরা মেয়েটির ঠোঁটে ছিল আত্মতৃপ্তির হাসি। তাকে দেখে আমার বুকটা ধক করে উঠল। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, এই মেয়েটি এখানে কেন? মিস্টার ইয়াসিন আমার দিকে তাকালেনও না। তিনি দরজা বন্ধ করে ভেতর থেকে তালা লাগিয়ে দিলেন। তারপর জানালার পাশের একটি চেয়ারের দিকে ইশারা করে ঠান্ডা গলায় বললেন, ওখানে গিয়ে বসো। তার কণ্ঠে কোনো আবেগ ছিল না, যেন আমি তার সদ্য বিবাহিত স্ত্রী নই, সম্পূর্ণ অপরিচিত একজন মানুষ। আমি কাপা গলায় বললাম, কি বলছেন? এসব কি হচ্ছে? মেয়েটি মুচকি এসে আমার দিকে তাকালো। মিস্টার ইয়াসিন বললেন, চুপচাপ বসে থাকবে। আজ তোমাকে এমন একটা সত্য দেখাবো যা কোনোদিন ভুলতে পারবে না। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। কি ঘটতে চলেছে কিছুই বুঝতে পারছিলাম না। এরপর তারা ইচ্ছাকৃতভাবে আমার সামনে এমন আচরণ করতে শুরু করলো যাতে আমাকে অপমানিত ও মানসিকভাবে ভেঙে ফেলা যায়। আমি উঠে দাঁড়াতে চাইলে মিস্টার ইয়াসিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, এক পাও বাইরে যাবে না। যদি যাও তাহলে কাল সকালে এমন কিছু প্রকাশ পাবে যার পরে সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমি বুঝতে পারছিলাম না তিনি কি বোঝাতে চাইছেন, কিন্তু তার কণ্ঠের হুমকি আমাকে স্থির করে দিল। আমি অসহায়ের মতো বসে রইলাম। সময় যেন থেমে গিয়েছিল। প্রতিটি মুহূর্ত আমার কাছে অসহনীয় মনে হচ্ছিল। চোখের জল থামছিল না। নিজের কষ্ট চেপে রাখতে রাখতে হাতের মুঠো শক্ত হয়ে গিয়েছিল। ঠোঁট কামড়ে রক্তের স্বাদও অনুভব করছিলাম। প্রায় 1 ঘন্টা পর সেই তরুণী ঘর থেকে বেরিয়ে গেল। মিস্টার ইয়াসিন যেন কিছুই ঘটেনি এমন স্বাভাবিক ভঙ্গিতে গোসল করে এসে বিছানায় শুয়ে পড়লেন। কয়েক মিনিটের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেলেন। আর আমি একই জায়গায় নিশ্চুপ বসে রইলাম। আমার বিয়ের শাড়ি এলোমেলো হয়ে গেছে, আর আমার মন যেন হাজার টুকরো হয়ে ভেঙে গেছে। ঠিক তখনই আমার ফোন কেঁপে উঠল। একটি অচেনা নম্বর থেকে একটি বার্তা এসেছে। কাঁপতে কাঁপতে বার্তাটি খুললাম। ছবিটি দেখে আমার পুরো শরীর জমে গেল। মুহূর্তের মধ্যেই সবকিছু পরিষ্কার হয়ে গেল। কেন মিস্টার ইয়াসিন আমাকে বিয়ে করেছিলেন, কেন সেই তরুণীকে বিয়ের রাতেই এই ঘরে নিয়ে এসেছিলেন, আর কেন তিনি আমাকে সেই ভয়ঙ্কর হুমকি দিয়েছিলেন। সত্যটা আমার কল্পনার চেয়েও অনেক বেশি ভয়াবহ ছিল। আমার হাত এতটাই কাঁপছিল যে ফোনটা ঠিকমতো ধরে রাখতেও পারছিলাম না। অচেনা নম্বর থেকে আসা বার্তাটিতে মাত্র একটি ছবি আর একটি লাইন লেখা ছিল, তোমাকে সত্যিটা জানার অধিকার আছে, কিন্তু তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না। ছবিটা বড় করে দেখতেই আমার নিঃশ্বাস আটকে গেল। সেটা ছিল আমার আর মিস্টার ইয়াসিনের বিয়ের নিবন্ধনের কাগজের একটি কপি, কিন্তু সেখানে লাল কালিতে কয়েকটি জায়গা দাগানো ছিল। নিচে লেখা ছিল, এই বিয়েটা ভালোবাসার জন্য নয়, সম্পত্তির জন্য হয়েছে। আমি হতবাক হয়ে গেলাম। এর মানে কি? আমার তো তেমন কোনো সম্পত্তিই নেই। ঠিক তখন আবার একটি বার্তা এলো, তোমার বাবার নামে থাকা জমির আসল উত্তরাধিকারী তুমি। সেই জমির বর্তমান বাজার মূল্য কয়েক কোটি টাকা। ইয়াসিন অনেকদিন ধরে এই পরিকল্পনা করে আসছে। মুহূর্তে আমার মাথার ভেতর ঝড় বয়ে গেল। বাবা মারা যাওয়ার আগে একাধিকবার বলেছিলেন, কিছু গুরুত্বপূর্ণ কাগজ যেন কখনো কাউকে না দেই। তখন আমি গুরুত্ব দেইনি, ভেবেছিলাম সাধারণ জমি জমার কাগজই হবে। আজ বুঝলাম সেই কথার পেছনে বড় কারণ ছিল। আমি ধীরে ধীরে ঘুমিয়ে থাকা ইয়াসিনের দিকে তাকালাম। কয়েক ঘন্টা আগেও যাকে নিজের জীবনসঙ্গী ভেবেছিলাম, এখন তাকেই সম্পূর্ণ অপরিচিত মনে হচ্ছে। আমি নিজেকে সামলে আবার লিখলাম, আপনি কে? কয়েক মিনিট কোনো উত্তর এলো না। তারপর ফোনে একটি নতুন বার্তা ভেসে উঠল, আমি এমন একজন যে অনেকদিন ধরে ওদের চিনি। আজ তোমার সঙ্গে যা হয়েছে সেটাই প্রথম নয়। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি দ্রুত লিখলাম, আপনি কি বলতে চাইছেন? উত্তর এলো, তোমার আগে আরও দুজন মেয়ের জীবন নষ্ট হয়েছে, তবে তারা শেষ পর্যন্ত সত্য প্রমাণ করতে পারেনি, কারণ ইয়াসিন খুব হিসাব করে সবকিছু করে। আমার চোখ বড় হয়ে গেল। তাহলে এই মানুষটা একজন প্রতারক?
হঠাৎ পাশ ফিরে ঘুমের মধ্যে ইয়াসিন বিড়বিড় করে কি যেন বলল। আমি তাড়াতাড়ি ফোনের আলো কমিয়ে দিলাম। কিছুক্ষণ পর নিশ্চিত হলাম সে এখনো গভীর ঘুমিয়ে আছে। আবার ফোনে তাকাতে আরও একটি ছবি এলো। সেখানে দেখা যাচ্ছে কয়েকদিন আগে একটি রেস্টুরেন্টে ইয়াসিন আর সেই তরুণী পাশাপাশি বসে হাসি মুখে কথা বলছে। টেবিলের উপর কিছু কাগজপত্র ছড়িয়ে আছে। ছবির নিচে লেখা, ওই মেয়েটির নাম তানহা। সে শুধু প্রেমিকা নয়, এই পরিকল্পনারও অংশ। আমার চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ল। আমি নিজের অজান্তেই বিয়ের আংটিটা খুলে হাতে নিয়ে তাকিয়ে রইলাম। এই আংটিটির প্রতিটি ঝিলিক এখন আমার কাছে প্রতারণার প্রতীক। কিন্তু ঠিক তখনই মনে হলো, আমি যদি এখন ভেঙে পড়ি তাহলে ওদের পরিকল্পনায় সফল হবে না। আজ রাতে আমি কোনো কান্না দেখাবো না। আমি সিদ্ধান্ত নিলাম, ভোর হওয়ার আগেই সব প্রমাণ সংগ্রহ করব। ধীরে ধীরে বিছানা থেকে নেমে ইয়াসিনের কোটটা খুঁজতে লাগলাম। কোটের ভেতরের পকেটে একটি ছোট চাবি পেলাম। চাবিটা দেখে মনে হলো কোনো ড্রয়ার বা লকারের। ঠিক সেই সময় আবার ফোনে বার্তা এলো, চাবিটা নিয়ে নিচতলার স্টাডি রুমে যাও। আলমারির ডান পাশে ড্রয়ার খুললেই সব বুঝে যাবে, কিন্তু সাবধান, কেউ যেন টের না পায়। আমার হৃস্পন্দন আরও বেড়ে গেল। রাত তখন প্রায় 2টা। পুরো বাড়ি নিস্তব্ধ। আমি শেষবারের মতো ঘুমন্ত ইয়াসিনের দিকে তাকালাম। তারপর নিঃশব্দে দরজার তালা খুলে অন্ধকার করিডোরের দিকে পা বাড়ালাম। রাত তখন প্রায় 2টা। পুরো বাড়িটা অস্বাভাবিক নীরব। দেয়াল ঘড়ির টিক টিক শব্দও যেন স্পষ্ট শোনা যাচ্ছিল। আমি নিঃশব্দে সিঁড়ি বেয়ে নিচে নামলাম। প্রতিটি ধাপ ফেলার আগে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে শুনছিলাম কেউ জেগে উঠেছে কিনা। ওপরের ঘরে মিস্টার ইয়াসিন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু আমার চোখে আর ঘুমের কোনো অস্তিত্ব নেই। কয়েক ঘন্টার মধ্যেই আমার জীবন এমনভাবে বদলে গেছে যা আমি কখনো কল্পনাও করিনি। হাতে শক্ত করে ধরে রাখা ছোট্ট চাবিটার দিকে বারবার তাকাচ্ছিলাম। অচেনা নম্বর থেকে আসা বার্তাগুলো সত্যি হলে এই চাবি হয়তো এমন এক দরজা খুলে দেবে যার ওপারে লুকিয়ে আছে আমার জীবনের সবচেয়ে বড় সত্য। স্টাডি রুমের সামনে এসে থামলাম। দরজাটা আধ খোলা ছিল, ভেতরে একটুও আলো নেই। আমি মোবাইলের ক্ষীণ আলো জ্বালিয়ে ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। ঘর জুড়ে পুরনো কাঠের আসবাব, বুকশেলফ, ফাইল ভর্তি আলমারি আর একটি বড় টেবিল। দেখে বোঝাই যায় বাড়ির গুরুত্বপূর্ণ কাগজপত্র এখানে রাখা হয়। বার্তায় যেমন বলা হয়েছিল, আমি টেবিলের ডান পাশে ড্রয়ারের সামনে গিয়ে দাঁড়ালাম। চাবিটা তালায় ঢুকিয়ে আস্তে ঘোরাতেই একটি মৃদু শব্দ হলো। ড্রয়ার খুলতেই আমার বুকের ভেতর ধক করে উঠল। ভেতরে বেশ কয়েকটি মোটা ফাইল, একটি কালো ডায়েরি, একটি পেন ড্রাইভ আর বাদামি রঙের খাম রাখা ছিল। প্রথমে ডায়েরিটা হাতে নিলাম। প্রথম কয়েকটি পৃষ্ঠা সাধারণ ব্যবসায়িক হিসাবের মতো লাগলেও মাঝামাঝি গিয়ে লেখা বদলে গেল। সেখানে কয়েকটি নামের তালিকা, প্রতিটি নামের পাশে আলাদা আলাদা তারিখ, টাকার অঙ্ক এবং ছোট ছোট মন্তব্য। শেষের দিকে একটি পাতায় আমার নামও লেখা। আমার নামের পাশে লেখা, বিয়ে সম্পূর্ণ। পরবর্তী ধাপ, পাওয়ার অফ অ্যাটর্নি। আমার হাত ঠান্ডা হয়ে গেল। এর মানে বিয়েটা শুরু থেকেই একটা পরিকল্পনার অংশ ছিল। আমি দ্রুত ডায়েরির কয়েকটি পাতার ছবি তুলে নিলাম। এরপর বাদামি খামটা খুললাম। ভেতরে আমার বাবার জমির পুরনো দলিলের ফটোকপি, কিছু ব্যাংক নথি আর একটি খসড়া চুক্তিপত্র। চুক্তিপত্রে এমন ভাষা লেখা ছিল যাতে স্বাক্ষর করলেই আমার সম্পত্তি পরিচালনার ক্ষমতা অন্য একজনের হাতে চলে যেতে পারে। নিচে স্বাক্ষরের জায়গা ফাঁকা। আমি সঙ্গে সঙ্গে বুঝলাম আমাকে হয়তো কয়েকদিনের মধ্যে নানা অজুহাতে এই কাগজে সই করানোর পরিকল্পনা ছিল। আমার শ্বাস ভারী হয়ে উঠল। ঠিক তখনই করিডোর থেকে হালকা শব্দ ভেসে এলো। আমি মুহূর্তের মধ্যেই ঘরের আলো নিভিয়ে বুকশেলফের আড়ালে দাঁড়িয়ে পড়লাম। পায়ের শব্দটা ধীরে ধীরে দরজার কাছে এসে থামল। দরজার হাতলটা ধীরে ধীরে নিচের দিকে নামল। আমার বুকের ভেতর যেন হৃৎস্পন্দনের শব্দই পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। বুকশেলফের আড়ালে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল আর এক মুহূর্ত পরই সব শেষ হয়ে যাবে। কিন্তু কয়েক সেকেন্ড পর দরজাটা পুরোপুরি না খুলেই আবার আগের অবস্থায় ফিরে গেল। বাইরে দাঁড়ানো মানুষটি যেন কিছুক্ষণ কান পেতে ভেতরের শব্দ শোনার চেষ্টা করল। তারপর ধীরে ধীরে পায়ের আওয়াজ দূরে মিলিয়ে গেল। আমি আরও 1 মিনিট নড়লাম না। নিশ্চিত হওয়ার পর বুক ভরে দীর্ঘশ্বাস নিলাম। কপালে জমে থাকা ঘাম হাতের পিঠ দিয়ে মুছে আবার টেবিলের সামনে গিয়ে গেলাম। খুব সময় কম, ভোর হতে বেশি দেরি নেই। ইয়াসিন যদি ঘুম থেকে উঠে আমাকে ঘরে না পায়
তাহলে সব পরিকল্পনা ভেস্তে যেতে পারে। ড্রয়ারের ভেতরে থাকা কালো পেন ড্রাইভটা হাতে তুলে নিলাম। পাশে একটি ছোট ল্যাপটপ রাখা ছিল। ল্যাপটপটি বন্ধ অবস্থায় থাকলেও চার্জে লাগানো ছিল। কিছুক্ষণ দ্বিধায় থাকলাম। যদি পাসওয়ার্ড চাই, যদি খুলতেই কোনো অ্যালার্ম বেজে ওঠে, কিন্তু এখন পিছু হটার উপায়ও নেই। পাওয়ার বাটন চাপতে স্ক্রিন জ্বলে উঠল। আশ্চর্যের বিষয়, ল্যাপটপে কোনো পাসওয়ার্ড ছিল না। যেন বাড়ির কেউ কখনো সন্দেহই করেনি যে এই ঘরে লুকিয়ে থাকা গোপন তথ্য অন্য কারো চোখে পড়তে পারে। আমি দ্রুত পেন ড্রাইভটি সংযুক্ত করলাম। স্ক্রিনে একের পর এক ফোল্ডার ভেসে উঠল। কিছু ফোল্ডারের নাম ছিল সাধারণ, অ্যাকাউন্টস, প্রজেক্ট, বিলস। কিন্তু একটি ফোল্ডারের নাম দেখে আমার হাত থেমে গেল। সেখানে লেখা প্রাইভেট প্ল্যান। ফোল্ডারটি খুলতেই ভেতরে অসংখ্য স্ক্যান করা নথি, ছবি এবং ভয়েস রেকর্ডিং দেখতে পেলাম। প্রথম ফাইলটি খুলে আমি হতবাক হয়ে গেলাম। সেখানে ইয়াসিন ও তানহার মধ্যে হওয়া একটি লিখিত পরিকল্পনা সংরক্ষিত ছিল। তারা বিয়ের পর কিভাবে ধাপে ধাপে আমার বিশ্বাস অর্জন করবে, কখন কোন কাগজে স্বাক্ষর করাবে, এমনকি আমার পরিবারের সঙ্গে কিভাবে সম্পর্ক গড়ে তুলতে পারে, এই সম্পর্ককে ব্যবহার করবে, সবকিছু পয়েন্টে ধরে লেখা। আমার বুকের ভেতর কষ্টের বদলে এবার অন্য এক অনুভূতি জন্ম নিল। সেটা ছিল ক্ষোভ। এতদিন যাকে ভদ্র, শিক্ষিত আর দায়িত্ববান মানুষ মনে করেছি, সে আসলে ঠান্ডা মাথার পরিকল্পনাকারী। আমি একটি একটি করে গুরুত্বপূর্ণ ফাইল নিজের ফোনে কপি করতে শুরু করলাম। কপি হতে সময় লাগছিল। সেই সময়টুকু যেন ঘন্টার পর ঘন্টা মনে হচ্ছিল। বারবার করিডোরের দিকেই তাকাচ্ছিলাম। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে কেউ দরজা খুলে ফেলবে। ঠিক তখনই ফোনে আবার সেই অচেনা নম্বর থেকে নতুন বার্তা এলো। সব নথি কপি করার চেষ্টা করো না, শুধু এগ্রিমেন্ট, ভয়েস 03 আর প্রপার্টি নামে 3টি ফাইল নিয়ে বেরিয়ে যাও, বাকিগুলো পরে লাগবে। আমি বিস্মিত হলাম। এই মানুষটি কিভাবে জানলো আমি ঠিক এখন কি করছি? সে কি বাড়ির আশেপাশে আছে, নাকি অনেক আগে থেকেই সব কিছুর উপর নজর রাখছে? আমি নির্দেশ মতো 3টি ফাইল কপি করলাম। এরপর কৌতূহল সামলাতে না পেরে ভয়েস 03 নামের রেকর্ডিংটি চালালাম। স্পিকারের শব্দ খুব আস্তে করে বাড়াতেই দুজন মানুষের কণ্ঠ ভেসে এলো। একটি কণ্ঠ ইয়াসিনের, অন্যটি তানহার। তারা আলোচনা করছে বিয়ের পর কিভাবে আমাকে মানসিক চাপে রেখে দ্রুত কাগজে স্বাক্ষর করানো যায়। কথোপকথনের মাঝখানে ইয়াসিন বলল, ও যত কম জানবে আমাদের কাজ তত সহজ হবে। ও যদি প্রতিবাদ করে তাহলে ওকেই দোষী প্রমাণ করার ব্যবস্থা আগেই করে রেখেছি। এ কথাটা শুনিয়ে আমার হাত কেঁপে উঠল। অর্থাৎ বিয়ের রাতের প্রমাণও ছিল সেই পরিকল্পনারই অংশ, আমাকে ভেঙে দেওয়ার একটি চেষ্টা। আমি দ্রুত রেকর্ডিংটি ফোনে সংরক্ষণ করলাম। এরপর প্রপার্টি ফোল্ডার খুলতেই নতুন এক বিষয় অপেক্ষা করছিল। সেখানে আমার বাবার পুরনো জমির নথির পাশাপাশি আরও কিছু জমির দলিল ছিল, যেগুলোর মালিকদের নাম আমি কখনো শুনিনি। কিন্তু সব নথির পাশে একই ধরনের মন্তব্য লেখা, ট্রান্সফার পেন্ডিং, সিগনেচার রিকোয়ার্ড, কমপ্লিটেড। আমার মনে প্রশ্ন জাগল, আমি কি একাই তাদের লক্ষ্য ছিলাম, নাকি আরও অনেক মানুষ একইভাবে প্রতারণার শিকার হয়েছে? হঠাৎ ওপরের তলা থেকে কোনো কিছুর পড়ে যাওয়ার শব্দ ভেসে এলো। আমি চমকে উঠে ল্যাপটপের স্ক্রিন বন্ধ করে দিলাম। বাড়ির নীরবতা আবার ফিরে এলো, কিন্তু এবার আমার মনে হচ্ছিল সময় শেষ হয়ে আসছে। আমি ডায়েরি, পেনড্রাইভ আর চাবি আগের জায়গায় রেখে দিলাম। ড্রয়ারটি সাবধানে বন্ধ করে চারপাশে একবার তাকালাম। কোনো চিহ্ন যেন না থাকে যে কেউ এখানে এসেছিল। দরজার কাছে পৌঁছে হাত বাড়াতেই আবার ফোনে একটি বার্তা এলো, ওপরে যেও না, রান্নাঘরের পাশের ছোট স্টোররুমে 5 মিনিট অপেক্ষা করো। কেউ একজন তোমার সঙ্গে দেখা করতে চায়। সে তোমাকে এমন একটি সত্য বলবে যা এই পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেবে। বার্তাটি পড়ে আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। এ বাড়িতে এমন কে থাকতে পারে যে সব কিছু জানে অথচ এতদিন চুপ ছিল? আমি ধীরে ধীরে করিডোর পেরিয়ে রান্নাঘরের দিকে হাঁটতে শুরু করলাম। প্রতিটি পদক্ষেপের সঙ্গে মনে হচ্ছিল আমি সত্যের আরও কাছাকাছি পৌঁছে যাচ্ছি। রান্নাঘরের পাশের ছোট স্টোররুমের সামনে এসে আমি থেমে গেলাম। দরজাটা বাইরে থেকে বন্ধ ছিল না, শুধু ভেতর থেকে আলতো করে ঠেকানো ছিল। চারদিকে এমন নিস্তব্ধতা যে নিজের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। ফোনের স্ক্রিনে সময় দেখলাম, রাত 2:17। অচেনা নম্বর থেকে আসা শেষ বার্তাটি আবার পড়লাম। সেখানে স্পষ্ট লেখা ছিল, ভয় পেও না, যার সঙ্গে তোমার দেখা হবে সে তোমার শত্রু নয়। তবুও ভরসা করতে পারছিলাম না। আজ রাতে আমি শিখেছি
মানুষের মুখ দেখে তাকে বিশ্বাস করা যায় না। কয়েক ঘন্টা আগেও যাকে নিজের স্বামী বলে মনে করেছিলাম, সে আমার জীবনের সবচেয়ে বড় প্রতারণার নেপথ্যের মানুষ হয়ে উঠেছে। তাই এবার আর কাউকে সহজে বিশ্বাস করার প্রশ্নই ওঠে না। আমি ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম। স্টোররুমটি খুব ছোট। একপাশে পুরনো আসবাবপত্র, অন্য পাশে কয়েকটি বাক্স স্তূপ করে রাখা। সিলিং থেকে ঝুলে থাকা একটি ক্ষীণ বাতি জ্বলছিল। সেই আলোয় ঘরের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা একজন মানুষের অবয়ব চোখে পড়ল। লোকটি আমার দিকে ঘুরে তাকালো। বয়স 50-এর কাছাকাছি, মুখে ক্লান্তির ছাপ, চোখের নিচে কালি, পরনে সাধারণ পাঞ্জাবি। তিনি হাত তুলে আসতে বললেন, ভয় পেও না মা, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি সঙ্গে সঙ্গে এক পা পিছিয়ে গেলাম। আপনি কে? লোকটি কয়েক মুহূর্ত চুপ করে থাকলেন, তারপর নিচু গলায় বললেন, এই বাড়িতে আমি অনেক বছর ধরে কাজ করি। সবাই আমাকে কেয়ারটেকার বলেই চেনে। কিন্তু আজ আমি শুধু একজন কর্মচারী হিসেবে নয়, একজন সাক্ষী হিসেবে তোমার সামনে দাঁড়িয়েছি। আমি তার মুখের দিকে তাকিয়ে রইলাম। আপনি কি সেই অচেনা নম্বর থেকে আমাকে বার্তা পাঠিয়েছেন? তিনি মাথা নাড়লেন, না, বার্তাগুলো আমি পাঠাইনি। তবে যে পাঠিয়েছে সে আমাকে তোমার সঙ্গে দেখা করতে বলেছে। আমার কপাল কুঁচকে গেল। তাহলে সে কে? লোকটি দীর্ঘশ্বাস ফেললেন। এখনই তার পরিচয় বলা নিরাপদ হবে না, কারণ এবাড়ির ভেতরে এমন কিছু মানুষ আছে যারা সব সময় নজর রাখে। ভুল সময়ে ভুল কথা বললে শুধু আমার নয়, তোমারও বিপদ হবে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। লোকটির চোখে ভয়ের ছাপ ছিল, কিন্তু কথাগুলো বানানো মনে হচ্ছিল না। তিনি পকেট থেকে একটি ছোট খাম বের করে আমার হাতে দিলেন। এটা তোমার কাছে রাখো, কিন্তু এখনই খুলবে না। নিজের নিরাপদ জায়গায় পৌঁছানোর পর খুলবে। আমি খামটা হাতে নিয়ে জিজ্ঞেস করলাম, এর মধ্যে কি আছে? সত্যের আরেকটা অংশ। আমার বুকের ভেতর আবার ধক করে উঠল। লোকটি চারদিকে একবার তাকিয়ে খুব নিচু গলায় বললেন, তুমি কি জানো, এ বাড়িতে তোমার আসার আগেও অনেক বৈঠক হয়েছে, তোমাকে নিয়ে, তোমার পরিবারকে নিয়ে, তোমার বাবার রেখে যাওয়া সম্পদ নিয়ে। আমি নিঃশব্দে মাথা নাড়লাম। না, তাহলে শোনো। বিয়ের সিদ্ধান্ত নেওয়ার অনেক আগেই তোমার সম্পর্কে খোঁজ নেওয়া শুরু হয়েছিল। কে তোমার আত্মীয়, কে তোমার আইনগত অভিভাবক, কোন কাগজ কোথায় রাখা আছে, সব তথ্য সংগ্রহ করা হয়। এটা কোনো হঠাৎ করা পরিকল্পনা ছিল না। আমার গলা শুকিয়ে গেল। আপনি এসব জানলেন কিভাবে? কারণ অনেক বৈঠকের সময় চা নাস্তা আমি দিতাম। তারা ভাবতো আমি শুধু একজন কর্মচারী। আমার সামনে নিশ্চিন্তে কথা বলতো, কিন্তু আমি সব শুনেছি। লোকটির কণ্ঠে অনুশোচনার সুর। আমি অনেকদিন চুপ ছিলাম। চাকরি হারানোর ভয় ছিল, কিন্তু আজ রাতে তোমার সঙ্গে যা হয়েছে, তারপরে আর চুপ থাকতে পারিনি। আমি অনুভব করলাম চোখে আবার জল চলে আসে। তবে এবার সেটা অসহায়ত্বের জন্য নয়, বরং মনে হচ্ছিল অন্ধকারের মধ্যেও কেউ একজন সত্যের পাশে দাঁড়াতে চেয়েছে। ঠিক তখনই লোকটি আবার বললেন, আজ ভোর হওয়ার আগে তোমাকে একটা কাজ করতেই হবে। কি কাজ? যে 3টি ফাইল তুমি কপি করেছো, সেগুলোর আলাদা ব্যাকআপ তৈরি করবে। এক জায়গায় রাখবে না। যদি তোমার ফোন হারিয়ে যায় বা কেউ কেড়ে নেয়, তাহলে যেন প্রমাণ নষ্ট না হয়। আমি বিস্মিত হয়ে গেলাম। আপনি জানলেন কিভাবে আমি ফাইল কপি করেছি? লোকটি মৃদু হেসে বললেন, কারণ তোমার আগে যে বার্তাগুলো এসেছে, সেগুলো খবর আমার কাছেও ছিল। তুমি একা নও। এ কথাটাই আমাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলল। তাহলে পুরো ঘটনায় আরও কেউ জড়িত? সে কি পুলিশের কেউ, নাকি ইয়াসিনেরই কোনো পুরনো সহযোগী যে এখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছে? আমি আরও কিছু জিজ্ঞেস করার আগেই বাইরে করিডোরে পায়ের শব্দ শোনা গেল। লোকটির মুখ মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, কেউ আসছে, তুমি এক্ষুনি বেরিয়ে যাও। আর মনে রেখো, কাউকে বুঝতে দেবে না যে তুমি সত্যের কাছাকাছি পৌঁছে গেছো। আমি দ্রুত খামটা নিজের শাড়ির ভাঁজে লুকিয়ে নিলাম। দরজার দিকে এগিয়ে যাওয়ার আগে শেষবারের মতো তার দিকে তাকালাম। লোকটি শুধু একটা কথাই বললেন, এই লড়াইয়ে জিততে হলে রাগ নয়, ধৈর্য তোমার সবচেয়ে বড় অস্ত্র হবে। আমি নিঃশব্দে স্টোররুম থেকে বেরিয়ে এলাম। স্টোররুম থেকে বেরিয়ে করিডোরে পা রাখতেই মনে হলো পুরো বাড়িটা যেন আমাকে লক্ষ্য করছে। দেয়ালের প্রতিটি ছবি, প্রতিটি বন্ধ দরজা আর প্রতিটি ছায়া যেন কোনো না কোনো গোপন কথা লুকিয়ে রেখেছে। আমি শাড়ির ভাঁজে লুকিয়ে রাখা খামটা শক্ত করে চেপে ধরে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোলাম। ওপরে ওঠার আগে একবার পেছনে তাকালাম।
কেয়ারটেকার লোকটি আর সেখানে নেই, যেন তিনি কোনোদিন ছিলেনই না। নিজের ঘরের দরজার সামনে এসে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলাম। ভেতর থেকে কোনো শব্দ আসছে না। ধীরে দরজা খুলে দেখি মিস্টার ইয়াসিন আগের মতোই গভীর ঘুমে শুয়ে আছেন। তার মুখে এমন এক শান্ত ভাব, যেন পৃথিবীর কোনো চিন্তাই তাকে স্পর্শ করতে পারে না। অথচ কয়েক ঘন্টা আগে তার আচরণ আমার জীবনটাকে ওলটপালট করে দিয়েছে। আমি আস্তে করে সোফায় বসে পড়লাম। ঘুমানোর কোনো ইচ্ছাই ছিল না। ভোরের আলো ফুটতে তখনও অনেক বাকি। এই সময়টাই হয়তো আমার সবচেয়ে বড় সুযোগ। শাড়ির ভাঁজ থেকে খামটি বের করলাম। কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে রইলাম। কেয়ারটেকার বলেছিলেন নিরাপদ জায়গায় গিয়ে খুলতে। এই মুহূর্তে এর চেয়ে নিরাপদ জায়গা আর কোথাও নেই, কারণ যার কাছ থেকে সবচেয়ে বেশি সাবধান থাকতে হবে সে গভীর ঘুমে। খামের মুখ আস্তে খুলতেই ভেতর থেকে 3টি জিনিস বেরিয়ে এলো। একটি পুরনো ছবি, একটি ছোট চাবি আর একটি হাতে লেখা চিঠি। প্রথমে ছবিটা হাতে নিলাম। ছবিতে কয়েকজন মানুষ পাশাপাশি দাঁড়িয়ে। তাদের মধ্যে একজনকে আমি সঙ্গে সঙ্গে চিনে ফেললাম, মিস্টার ইয়াসিন। তবে ছবিটি বেশ কয়েক বছর আগের। তার পাশে দাঁড়িয়ে থাকা আরও দুজনের একজন তানহা, কিন্তু তৃতীয় ব্যক্তিকে আমি চিনলাম না। ছবির পেছনে কলম দিয়ে লেখা, যে শুরু করেছিল শেষও তার হাতেই হবে। আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। এরপর চিঠিটা খুললাম। সেখানে সুন্দর হাতে লেখায় লেখা ছিল, যদি এই চিঠি তোমার হাতে পৌঁছায় তার মানে তুমি সত্যের পথে হাঁটা শুরু করে দিয়েছ। এখন থেকে কাউকে বিশ্বাস করার আগে তার প্রতিটি কথার প্রমাণ খুঁজে নিও, কারণ এই খেলায় সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানাতে তারা ওস্তাদ। আমি আরও মনোযোগ দিয়ে পড়তে লাগলাম। চিঠিতে লেখা ছিল, কয়েক বছর ধরে কয়েকটি পরিবারের সঙ্গে একই ধরনের প্রতারণার চেষ্টা হয়েছে। কারো কাছ থেকে ব্যবসার অংশীদারির নামে টাকা নেওয়া হয়েছে, কারো কাছ থেকে জমির মালিকানা বদলানোর চেষ্টা হয়েছে। সব ঘটনার পেছনে কয়েকজন মানুষের একটি গোপন চক্র কাজ করত। ইয়াসিন সেই চক্রের গুরুত্বপূর্ণ সদস্য হলেও সে একা নয়। চিঠির শেষ লাইনটি পড়ে আমার বুক ধড়ফড় করে উঠল। যাকে তুমি সবচেয়ে কম সন্দেহ করবে সেই চক্রের সবচেয়ে শক্তিশালী মানুষ। আমি দীর্ঘক্ষণ স্থির হয়ে বসে রইলাম। এর মানে তানহা আর ইয়াসিনের পেছনেও আরও কেউ আছে। ঠিক তখনই আমার ফোনে আবার সেই অচেনা নম্বর থেকে বার্তা এলো, চিঠিটা পড়েছ? আমি কোনো উত্তর দিলাম না। কয়েক সেকেন্ড পর আবার বার্তা এলো, উত্তর দিও না, শুধু পড়ে যা বলা হয়েছে সেটাই করো। তারপর আরেকটি বার্তা, আজ সকাল 10টার আগে কেউ তোমার সঙ্গে একটি কাগজে স্বাক্ষর করানোর চেষ্টা করবে, কোনো অবস্থাতেই সই করবে না। আমার মনে পড়ে গেল ড্রয়ারে দেখা সেই খসড়া নথির কথা। তাহলে পরিকল্পনা সত্যিই আজ থেকেই শুরু হওয়ার কথা ছিল। ভোরের আলো ফুটতেই আমি দ্রুত ফোনের সব গুরুত্বপূর্ণ নথির আলাদা কপি তৈরি করলাম। একটি এনক্রিপ্টেড ফোল্ডারে রেখে দিলাম, আর একটি ক্লাউডে আপলোড করলাম। এরপর নিজের ইমেইলেও পাঠিয়ে দিলাম। এখন ফোন হারিয়ে গেলেও অন্তত প্রমাণ নষ্ট হবে না। সকাল 8টার দিকে বাড়ির কাজের লোক দরজায় নক করল। ভাবি সবাই নাস্তার টেবিলে অপেক্ষা করছে। আমি আয়নায় নিজের মুখের দিকে তাকালাম। রাতভর না ঘুমানোর ক্লান্তি স্পষ্ট, কিন্তু তার চেয়েও স্পষ্ট ছিল আমার নতুন সিদ্ধান্ত। আজ আমি আর ভেঙে পড়া মেয়ে নই। আজ আমি সত্য জানার পথে হাঁটা একজন মানুষ। নিচে নেমে দেখি ডাইনিং টেবিলে ইয়াসিন, তার মা এবং পরিবারের আরও কয়েকজন বসে আছেন। সবাই এমনভাবে কথা বলছেন যেন গতরাতে কিছুই ঘটেনি। ইয়াসিন আমার দিকে তাকিয়ে হালকা হাসল। রাতটা কেমন কেটেছে? আমি তার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, অনেক কিছু শিখিয়েছি। এক মুহূর্তের জন্য তার হাসি থেমে গেল। হয়তো সে বুঝতে পারছিল না আমার কথার ভেতরে অন্য কোনো অর্থ লুকিয়ে আছে কিনা। নাস্তা শেষ হওয়ার কিছুক্ষণ পর ইয়াসিন একটি ফাইল হাতে নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। একটা ছোট আনুষ্ঠানিকতা আছে, কয়েকটা কাগজে সই করলেই হবে। আমি ফাইলের দিকে তাকালাম। ফাইলটি আমার সামনে খোলা ছিল। মিস্টার ইয়াসিন শান্ত মুখে দাঁড়িয়েছিলেন, যেন এটি শুধুই একটি সাধারণ আনুষ্ঠানিকতা। কিন্তু আগের রাতের প্রতিটি ঘটনা আমার চোখের সামনে ভেসে উঠছিল। অচেনা নম্বর থেকে আসা সতর্কবার্তা, স্টাডি রুমের ড্রয়ারে লুকিয়ে রাখা নথি, কেয়ারটেকারের হাতে পাওয়া খাম, সবকিছু যেন একসাথে বাঁধা। আমি গভীর শ্বাস নিয়ে ফাইলের প্রথম পাতাটি পড়তে শুরু করলাম। ইয়াসিন হালকা হাসি দিয়ে বলল, এত মন দিয়ে পড়ার দরকার নেই। আমাদের পরিবারের সবার ক্ষেত্রেই এই কাগজে সই করা হয়েছে।
এটা শুধু সম্পত্তি ও পারিবারিক হিসাবের সুবিধার জন্য। আমি চোখ না তুলে উত্তর দিলাম, কাগজে সই করার আগে প্রতিটি শব্দ পড়া আমার অভ্যাস। কথাটা শুনে তার মুখের হাসি এক মুহূর্তের জন্য ম্লান হয়ে গেল। খুব দ্রুত সে নিজেকে সামনে নিলেও তার চোখের অস্বস্তি আমার চোখ এড়ালো না। আমি ধীরে ধীরে প্রতিটি পৃষ্ঠা উল্টাতে লাগলাম। বেশিরভাগই সাধারণ ভাষায় লেখা, কিন্তু শেষের দিকে একটি ধারা আমার দৃষ্টি আটকে দিল। সেখানে এমনভাবে লেখা হয়েছে যে প্রয়োজনে আমার সম্পদের আর্থিক ব্যবস্থাপনার ক্ষমতা অন্য একজনকে অর্পণ করা যাবে। নামের জায়গাটি ফাঁকা, কিন্তু ভাষাটা অস্বাভাবিকভাবে স্পষ্ট। আমি মাথা তুলে বললাম, এই ধারাটার মানে কি? ইয়াসিন এক মুহূর্ত থেমে উত্তর দিল, ওটা আইনজীবীর খসড়া ভাষা, পরে ঠিক হয়ে যাবে। আমি শান্তভাবে ফাইলটি বন্ধ করে তার দিকে বাড়িয়ে দিলাম। আমার নিজের আইনজীবী দেখার আগে আমি কোনো কাগজে সই করব না। ডাইনিং রুমে উপস্থিত সবাই কয়েক সেকেন্ড চুপ করে রইল। ইয়াসিনের মা বিস্মিত হয়ে বললেন, এত অবিশ্বাস কেন? আমরা তো এখন এক পরিবার। আমি সম্মান বজায় রেখে উত্তর দিলাম, বিশ্বাস থাকলেই তো গুরুত্বপূর্ণ কাগজে সই করা উচিত। এতে কারো অসম্মান হয় না। পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠছিল। ইয়াসিন আর জোর করল না, শুধু বলল, ঠিক আছে, পরে দেখা যাবে। আমি বুঝলাম প্রথম বাধাটা আমি পার হয়ে এসেছি। নিজের ঘরে ফিরে দরজা বন্ধ করতেই ফোনে আবার সেই অচেনা নম্বর থেকে বার্তা এলো, আজ তুমি ঠিক কাজ করেছ, এখন দ্বিতীয় ধাপ শুরু করো। শহরের পুরনো আদালত এলাকার কাছে রাশেদ করিম নামে একজন আইনজীবী আছেন, তার সঙ্গে দেখা করো। শুধু বলবে পুরনো খামের কথা বলতে এসেছি, তিনি বাকিটা বুঝে যাবেন। আমি অনেকক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। এই মানুষটিকে, কেন সে আমাকে সাহায্য করছে, আর কিভাবে সে প্রতিটি ঘটনার খবর সঙ্গে সঙ্গে জেনে যাচ্ছে? কৌতূহল বাড়ছিল, কিন্তু তার থেকেও বড় ছিল সত্য জানার ইচ্ছা। সেদিন বিকেলে বাড়ি থেকে বের হওয়ার অনুমতি চাইলে ইয়াসিন অবাক হয়ে জিজ্ঞেস করল, কোথায় যাবে? আমি স্বাভাবিক গলায় বললাম, বিয়ের পর কয়েকজন আত্মীয়র সঙ্গে দেখা করার কথা ছিল, খুব বেশি দেরি হবে না। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, ঠিক আছে, তবে গাড়ির চালককে সঙ্গে নিয়ে যেও। আমি ভদ্রভাবে মাথা নাড়লাম, কিন্তু মনে মনে অন্য পরিকল্পনা করলাম। গাড়ি শহরের ব্যস্ত এলাকায় পৌঁছানোর পর একটি বইয়ের দোকানের সামনে থামতে বললাম। ভেতরে ঢোকার ভান করে পেছনের দরজা দিয়ে বেরিয়ে একটি রিকশায় উঠে পড়লাম। কয়েক মিনিটের মধ্যেই আদালত এলাকার দিকে রওনা দিলাম। পুরনো ভবনগুলোর মাঝখানে ছোট একটি সাইনবোর্ডে লেখা, অ্যাডভোকেট রাশেদ করিম। অফিসটি খুব সাধারণ, কিন্তু ভেতরে ফাইলের স্তূপ আর পুরনো আইনের বই দেখে বোঝাই যাচ্ছিল মানুষটি দীর্ঘদিন ধরে এই পেশায় আছেন। আমি দরজায় নক করতেই ভেতর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো, ভেতরে আসুন। আমি ঢুকে আস্তে করে বললাম, আমি পুরনো খামের কথা বলতে এসেছি। কথাটা শুনে ভদ্রলোকের মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে গেল। তিনি চেয়ার থেকে উঠে দরজাটি ভেতর থেকে বন্ধ করলেন। তারপর আমার দিকে গভীরভাবে তাকিয়ে বললেন, আমি অনেকদিন ধরে এই দিনের অপেক্ষা করছিলাম, বসুন। আপনার কাছে কি সেই খামটি এখনো আছে? আমি ধীরে ধীরে ব্যাগ থেকে খামটি বের করে তার সামনে রাখলাম। তিনি খামটি হাতে নিয়ে দীর্ঘক্ষণ কিছু বললেন না। তারপর খুব নিচু গলায় বললেন, আপনি জানেন না, এই খামটি শুধু একটি পরিবারের নয়, বহু বছরের একটি প্রতারণার মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে। আমার বুকের ভেতর আবার ধক করে উঠল। অ্যাডভোকেট রাশেদ করিম ডায়েরির শেষ পাতাটি আস্তে করে বন্ধ করলেন। তার মুখের গম্ভীর ভাব দেখে বুঝতে পারছিলাম তিনি শুধু একটি পারিবারিক বিরোধ দেখছেন না, এর পেছনে আরও বড় কিছু খুঁজে পেয়েছেন। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এই ডায়েরিটা যদি সত্যি হয়, তাহলে তোমার বাবার মৃত্যুর আগেই তার উপর পরিকল্পিত চাপ সৃষ্টি করা হচ্ছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি কয়েকজন মানুষের নাম লিখে গেছেন, কিন্তু একজনের নাম পুরোপুরি লেখেননি, শুধু একটি অক্ষর, র। আমি বিস্মিত হয়ে বললাম, মানে? মানে তিনি হয়তো পুরো নাম লেখার আগেই থেমে গিয়েছিলেন, অথবা ইচ্ছে করে পুরো নাম লেখেননি। এখন আমাদের খুঁজে বের করতে হবে এই রকে। আমি ডায়েরির পাতাগুলো আবার উল্টাতে শুরু করলাম। প্রতিটি লাইন মনোযোগ দিয়ে পড়তে পড়তে হঠাৎ একটি জায়গায় চোখ আটকে গেল। তিনি তারিখের পাশে বাবা লিখেছিলেন, আজ রফিক আমাকে আবার ফোন করেছিল, বলেছে শেষবারের মতো ভেবে দেখতে। আমি দ্রুত সেই লাইনটি রাশেদ করিমকে দেখালাম। তিনি কয়েক সেকেন্ড চিন্তা করে বললেন,
এটা গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে, তবে শুধু একটি নাম দিয়ে কাউকে অভিযুক্ত করা যাবে না। আমাদের আরও প্রমাণ দরকার। বিকেলের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল। গ্রামের বাড়ির চারপাশের অদ্ভুত এক নীরবতা নেমে এসেছিল। ঠিক তখনই বাইরে মোটরসাইকেলের শব্দ শোনা গেল। আমি জানালার কাছে এগিয়ে গিয়ে দেখলাম দুজন অপরিচিত লোক বাড়ির সামনে দাঁড়িয়ে কারো সঙ্গে ফোনে কথা বলছে। তারা বারবার বাড়িটার দিকে তাকাচ্ছিল। রাশেদ করিম নিচু গলায় বললেন, পর্দা সরিয়ে দাঁড়িও না। ওরা যদি আমাদের লক্ষ্য করে থাকে তাহলে বুঝতে পারবে আমরা ভেতরে আছি। আমার বুকের ভেতর আবার অস্বস্তি ফিরে এলো। কয়েক মিনিট পর মোটরসাইকেলটি চলে গেল, কিন্তু যাওয়ার আগে তাদের একজন বাড়ির গেটের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইল। রাশেদ করিম বললেন, আজই সব নথির কপি করতে হবে। আসল কাগজ এক জায়গায় রাখা ঠিক হবে না। আমরা গ্রামের একটি পুরনো ফটোকপির দোকানে গেলাম। দোকানের বৃদ্ধ মালিক রাশেদ করিমকে চিনতেন। তিনি দরজা ভেতর থেকে বন্ধ করে শান্তভাবে সব নথির কপি করে দিলেন। বের হওয়ার সময় তিনি শুধু বললেন, আপনার বাবা খুব সৎ মানুষ ছিলেন। তার নাম আমি এখনো শ্রদ্ধার সঙ্গে নিই। বৃদ্ধের কথায় আমার গলা ভারী হয়ে এলো। রাতে শহরে ফিরে আমি নিজের ফোনে সংরক্ষিত সব নথি আবার পরীক্ষা করলাম। তখনই লক্ষ্য করলাম স্টাডি রুম থেকে কপি করা একটি ফাইল আমি আগে খুলে দেখিনি। ফাইলটির নাম ছিল মিটিং 12। ফাইলটি খুলতেই কয়েকটি স্ক্যান করা কাগজ দেখা গেল। প্রথম দুটো ছিল সাধারণ ব্যবসায়িক নথি, কিন্তু তৃতীয় পাতায় একটি হাতে আঁকা মানচিত্র। মানচিত্রে শহরের একটি পুরনো গোদামঘর লাল কালি দিয়ে চিহ্নিত করা। নিচে লেখা, মূল নথি এখানে থাকবে, স্থান পরিবর্তনের আগে নিশ্চিত করো। আমার নিঃশ্বাস আটকে গেল। আমি সঙ্গে সঙ্গে রাশেদ করিমকে ফোন করলাম। তিনি সব শুনে বললেন, কোনো অবস্থাতেই একা সেখানে যাবে না। কাল সকালে আমরা আগে ওই জায়গার তথ্য সংগ্রহ করব। যদি সত্যি সেখানে নথি থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আমি ফোন রেখে জানালার পাশে দাঁড়ালাম। ঠিক তখনই আমার ফোনে আবার সেই অচেনা নম্বর থেকে একটি নতুন বার্তা এলো। তোমরা যে গোদাম ঘরের কথা জানতে পেরেছ তারা সেটাও জেনে গেছে। দেরি করলে সব প্রমাণ সরিয়ে ফেলা হবে। বার্তাটি পড়ে আমার বুক ধপ করে উঠল। আমি দ্রুত লিখলাম, আপনি কে? কেন আমাকে সাহায্য করছেন? এবার প্রথমবারের মতো উত্তর এলো, আমার পরিচয় এখন গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো তোমার বাবার শেষ ইচ্ছা যেন পূরণ হয়। তারপর আরেকটি বার্তা, আগামীকাল সকাল 9টায় পুরনো রেল স্টেশনের পাশে দেখা করো। আমি এমন একজনের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেব যিনি এই পুরো প্রতারণার শুরু থেকে সব জানেন। আমি অনেকক্ষণ ফোনে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। এটা কি আরেকটি ফাঁদ, নাকি সত্যি এমন একজন সাক্ষী আছেন যার সাক্ষ্য পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে? সারা রাত আমার চোখে এক ফোঁটাও ঘুম এলো না। অচেনা নম্বর থেকে আসা শেষ বার্তাটি বারবার পড়ছিলাম। সকাল 9টায় পুরনো রেল স্টেশনের পাশে দেখা করো। কথাটা যত সহজ মনে হচ্ছিল ততই এর ভেতরে লুকিয়েছিল অজস্র প্রশ্ন। যদি এটা ফাঁদ হয়, যদি কেউ আমার প্রতিটি পদক্ষেপ নজরে রাখে, আবার যদি না যায়, তাহলে হয়তো এমন একজন সাক্ষীকে হারিয়ে ফেলব যিনি বহু বছরের অন্ধকার সত্য প্রকাশ করতে পারেন। সকালের প্রথমেই অ্যাডভোকেট রাশেদ করিমকে ফোন করলাম। তিনি মনোযোগ দিয়ে সব শুনলেন। কয়েক মুহূর্ত নীরব থাকার পর বললেন, একটা কথা মনে রেখো, অপরাধীরা সাধারণ প্রমাণ নষ্ট করতে চায়, কিন্তু সত্য লুকিয়ে রাখতে গেলে তাদেরও ভুল হয়। আজ আমরা সেই ভুলটাই খুঁজে বের করার চেষ্টা করব। আমি ঠিক সময়ে পুরনো রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালাম। জায়গাটা এখন আর আগের মতো ব্যস্ত নয়। প্ল্যাটফর্মের একপাশে ভাঙা ব্রেঞ্চ, মরিচা ধরা সাইনবোর্ড আর পরিত্যক্ত একটি টিকিট ঘর। সকাল হলেও চারপাশ মানুষের ভিড় খুব কম। আমি চারদিক তাকিয়ে কাউকে খুঁজছিলাম। ঠিক তখনই একজন বয়স্ক ভদ্রলোক ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলেন। তার হাতে একটি পুরনো চামড়ার ব্যাগ, পরনে সাদামাটা পাঞ্জাবি। কাছে এসে তিনি নিচু গলায় বললেন, আপনি কি? তিনি বাক্য শেষ করলেন না। আমি শুধু মাথা নাড়লাম। তিনি চারদিকে একবার তাকিয়ে বললেন, এখানে বেশি সময় দাঁড়ানো ঠিক হবে না, আমার সঙ্গে আসুন। আমরা স্টেশনের পেছনের একটি ছোট চায়ের দোকানে গিয়ে বসলাম। দোকানটি প্রায় ফাঁকা। তিনি নিজের ব্যাগ থেকে একটি পুরনো ফাইল বের করে টেবিলের ওপর রাখলেন। আমার নাম আব্দুল হাকিম। একসময় আমি একটি রেজিস্ট্রি অফিসে কাজ করতাম। অনেক নথি আমার চোখের সামনে দিয়ে গেছে। প্রথমে বুঝতে পারিনি, পরে দেখলাম কিছু জমির মালিকানা বদলের
কাগজে একই ধরনের অসঙ্গতি বারবার দেখা যাচ্ছে। আমি নিঃশ্বাস আটকে শুনছিলাম। তিনি একটি কাগজ বের করে আমার দিকে বাড়িয়ে দিলেন। এটা দেখুন। কাগজটিতে 3টি আলাদা নথির স্বাক্ষরের অনুলিপি ছিল। প্রথমটি আমার বাবার নামে, দ্বিতীয়টি আরেকজন ব্যবসায়ী, তৃতীয়টি এক বৃদ্ধ কৃষকের। দেখতে 3টি স্বাক্ষর আলাদা হলেও নির্দিষ্ট কিছু অক্ষরের বাঁক আশ্চর্যজনকভাবে একই রকম। আমি বিস্মিত হয়ে বললাম, এর মানে? হাকিম সাহেব বললেন, আমার সন্দেহ হয়েছিল এগুলোর মধ্যে অন্তত 2টি নকল, কিন্তু তখন প্রমাণ করার সুযোগ পাইনি। ঠিক সেই সময় অ্যাডভোকেট রাশেদ করিমও এসে পৌঁছালেন। তিনি কাগজগুলো মনোযোগ দিয়ে দেখে বললেন, এগুলো ফরেনসিক পরীক্ষায় পাঠানো গেলে অনেক কিছু পরিষ্কার হতে পারে। হাকিম সাহেব মাথা নাড়লেন। আরও আছে। তিনি ব্যাগ থেকে একটি ছোট নোটবুক বের করলেন। সেখানে তারিখ, নথির নম্বর আর কয়েকজন মানুষের নাম লেখা ছিল। আমি সবসময় নিজের জন্য নোট রাখতাম। কখন কোন নথি জমা পড়েছে, কে নিয়ে এসেছে, সব লিখে রাখতাম। তখন বুঝিনি কোনোদিন এগুলো এত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আমি নামগুলোর দিকে তাকাতে গিয়ে হঠাৎ থেমে গেলাম। সেখানে একটি নাম ছিল, যা আমি আগেও দেখেছি, রফিক। আমার মনে পড়ে গেল বাবার ডায়েরির কথা। রাশিদ করিমও একই বিষয় লক্ষ্য করলেন। তিনি শান্ত গলায় বললেন, মনে হচ্ছে আমরা একই সূত্রের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। কিন্তু ঠিক তখনই হাকিম সাহেবের মুখের ভাব বদলে গেল। তিনি জানলার বাইরে তাকিয়ে খুব নিচু গলায় বললেন, আমাদের এখান থেকে বের হতে হবে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? তিনি বললেন, কালো রঙের যে গাড়িটা রাস্তার ওপাশে দাঁড়িয়ে আছে সেটা গত 3 দিন ধরে আমাকে অনুসরণ করছে। আমরা স্বাভাবিকভাবে উঠে দাঁড়ালাম, যেন সাধারণ আলাপ শেষ করে চলে যাচ্ছি। স্টেশন এলাকা থেকে বেরিয়ে পাশের একটি সরু গলিতে ঢুকতেই রাশেদ করিম বললেন, আজ থেকে সব যোগাযোগ আরও সতর্কভাবে করতে হবে। এখন যে তথ্যগুলো আমাদের হাতে এসেছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। হাকিম সাহেব তার ব্যাগ থেকে একটি সিল করা খাম বের করলেন। এটা আমি বহু বছর ধরে লুকিয়ে রেখেছিলাম। খুলে দেখার সাহস করিনি, কারণ জানতাম একবার এটা বাইরে এলে আর পেছনে ফেরার পথ থাকবে না। তিনি খামটি আমার হাতে দিলেন। এখন এটা আপনার কাছে থাকুক। আমি খামটি ব্যাগে রেখে দিলাম। রাশিদ করিম বললেন, এটা আমরা নিরাপদ জায়গায় গিয়ে খুলব। আমরা 3জন আলাদা আলাদা পথে সরে গেলাম, যাতে কেউ আমাদের একসঙ্গে অনুসরণ করতে না পারে। বিকেলে নিজের বাসায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ করলাম। টেবিলের ওপর খামটি রেখে অনেকক্ষণ তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল এই খামের ভেতরে হয়তো বহু বছরের রহস্যের সবচেয়ে বড় সূত্র লুকিয়ে আছে। ধীরে ধীরে সিল খুললাম। ভেতর থেকে বেরিয়ে এলো একটি পুরনো ছবি, কয়েকটি নথির কপি আর একটি ছোট্ট চিরকুট। চিরকুটে মাত্র একটি লাইন লেখা, সত্য জানতে চাইলে রয়ের আসল পরিচয় খুঁজে বের করো। আমি ছবিটি হাতে নিলাম। ছবিতে কয়েকজন মানুষ পাশাপাশি দাঁড়িয়ে আছে। তাদের একজনকে আমি চিনলাম, তিনি আমার বাবা। আর তার পাশে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। মুখটা আমার অচেনা নয়, কিন্তু তিনি এখানে কিভাবে? হঠাৎ মনে হলো, এতদিন আমি যাকে শুধুই পারিবারিক পরিচিত মানুষ ভেবেছিলাম, তিনি হয়তো এই পুরো ঘটনার শুরু থেকেই সব জানতেন। আমার হাত কাঁপতে শুরু করলো। ছবিটা হাতে নিয়ে আমি অনেকক্ষণ স্থির হয়ে বসে রইলাম। চোখের সামনে শুধু একটি প্রশ্ন ঘুরছিল, এই মানুষটি এখানে কেন? ছবির একপাশে আমার বাবা দাঁড়িয়ে আছেন, তার মুখে স্বাভাবিক হাসি। আর তার পাশে দাঁড়ানো মানুষটি আর কেউ নন, মিস্টার ইয়াসিনের বাবা, মোস্তাক সাহেব। এতদিন আমি ভেবেছিলাম তিনি শুধু একজন পরিচিত ব্যবসায়ী ছিলেন, কিন্তু এখন হাতে থাকা প্রমাণ বলছে তিনি আমার বাবার সঙ্গে শুধু পরিচিতই ছিলেন না, বরং বহু বছর আগের কিছু গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। আমি সঙ্গে সঙ্গে অ্যাডভোকেট রাশিদ করিমকে ফোন করলাম। তিনি ফোন ধরতে বললাম, আমি ছবিটা দেখেছি। এখানে এমন একজন মানুষ আছেন যাকে আমি আগে কখনো এই ঘটনার সঙ্গে ভাবিনি। রাশিদ করিম কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আপনি কি নামটা বলতে পারবেন? আমি ধীরে ধীরে বললাম, মোস্তাক সাহেব। ফোনের ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর তিনি বললেন, আমার সন্দেহটা সত্যি হতে পারে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি আগে থেকেই তাকে সন্দেহ করতেন? তিনি বললেন, সরাসরি নয়, কিন্তু বহু পুরনো কিছু নথিতে তার প্রতিষ্ঠানের নাম বারবার এসেছে। সমস্যা হলো, এত বছর ধরে কোনো শক্ত প্রমাণ ছিল না। আমি ছবিটি আবার দেখলাম, কিন্তু আমার বাবা সে তার সঙ্গে ছবি তুলেছেন।
তাহলে কি তিনি বাবার বন্ধু ছিলেন? রাশেদ করিম বললেন, অনেক সময় সবচেয়ে কাছের মানুষই সবচেয়ে বড় গোপন তথ্য জানে। কথাটা শুনে আমার শরীর শিউরে উঠল। পরদিন সকালে আমরা আবার দেখা করলাম। এবার সঙ্গে ছিলেন আব্দুল হাকিম সাহেবও। তিনি একটি পুরনো রেজিস্টারের কপি নিয়ে এসেছিলেন। রেজিস্টারটি খুলতে দেখা গেল বহু বছর আগে কিছু জমির নথি একাধিকবার পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল, আর প্রতিটি ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে একটি নির্দিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম যুক্ত ছিল। রাশিদ করিম বললেন, এখন আমাদের তিনটি বিষয় প্রমাণ করতে হবে। প্রথমত, নথি পরিবর্তনের চেষ্টা হয়েছে। দ্বিতীয়ত, কারা এর সঙ্গে জড়িত। তৃতীয়ত, আপনার বাবার সম্পত্তি কেন তাদের এত গুরুত্বপূর্ণ ছিল। আমি চুপচাপ শুনছিলাম। হঠাৎ আমার মনে পড়ল ইয়াসিনের স্টাডি রুমে দেখা সেই ডায়েরির কথা। আমি বললাম, ডায়েরিতে লেখা ছিল মূল নথি এখানে থাকবে। সম্ভবত সেই গোদাম ঘরে আরও প্রমাণ আছে। রাশিদ করিম মাথা নাড়লেন। ঠিক আছে, তবে এবার আমরা প্রস্তুতি নিয়ে যাব। সেদিন বিকেলে আইনগত অনুমতি নিয়ে আমরা সেই পুরনো গোদাম ঘরের তথ্য সংগ্রহ শুরু করলাম। জায়গাটি শহরের এক প্রান্তে, বহুদিন ধরে বন্ধ পড়ে আছে। বাইরে থেকে দেখলে মনে হয় পরিত্যক্ত একটি ভবন, কিন্তু ভেতরে ঢোকার পর বোঝা গেল জায়গাটি পুরোপুরি পরিত্যক্ত নয়। একটি ঘরের ভেতরে পুরনো ফাইলের বাক্স পাওয়া গেল। রাশিদ করিম সতর্কভাবে একটি বাক্স খুললেন। ভেতরে ছিল জমির কাগজ, চুক্তিপত্র, কিছু ব্যাংকের রসিদ আর কয়েকজন মানুষের পরিচয়পত্রের কপি। সবচেয়ে অবাক করার বিষয় ছিল অনেক নথির পাশে একই ধরনের স্বাক্ষর। হাকিম সাহেব কাপা গলায় বললেন, আমি জানতাম না এত বড় একটা জাল এখানে লুকিয়ে আছে। ঠিক তখন একটি পুরনো খামের ভেতর থেকে একটি চিঠি পাওয়া গেল। চিঠিটি আমার বাবার লেখা। রাশিদ করিম আমাকে পড়তে দিলেন। চিঠিতে বাবা লিখেছিলেন, যদি আমার সঙ্গে কোনোদিন এমন কিছু ঘটে যাতে আমি নিজের কথা বলতে না পারি, তাহলে বুঝবে কিছু মানুষ আমার বিশ্বাসের সুযোগ নিয়েছে। আমার মেয়েকে সাবধান করে দিও, যেন সে কখনো কোনো কাগজ না পড়ে স্বাক্ষর না দেয়। চিঠির শেষ অংশ পড়ে আমার চোখ ভিজে গেল। বাবা অনেক আগে বুঝেছিলেন কোনো একটা ষড়যন্ত্র চলছে, কিন্তু তিনি আমাকে সরাসরি কিছু বলতে পারেননি। ঠিক তখন বাইরে গাড়ির শব্দ শোনা গেল। আমরা সবাই থেমে গেলাম। রাশেদ করিম জানালার পাশে গিয়ে দেখলেন একটি গাড়ি এসে থেমেছে। কিছুক্ষণ পর দরজা খুলে একজন মানুষ নামলেন। আমি দূর থেকে তাকিয়ে চিনে ফেললাম, মিস্টার ইয়াসিন। আমার বুক ধক করে উঠল। সে এখানে কেন? সে কি আমাদের অনুসরণ করছে, নাকি সে নিজেও এই রহস্যের অন্য কোনো অংশ জানে? ইয়াসিন ধীরে ধীরে গুদামের দরজার দিকে এগিয়ে আসছিল। রাশিদ করিম খুব নিচু গলায় বললেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা আবেগ দিয়ে কোনো ভুল করব না। আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম। দরজা খুলে ইয়াসিন ভেতরে ঢুকল। তার চোখ প্রথমে পড়ল টেবিলের ওপর রাখা ফাইলগুলোর দিকে। কয়েক সেকেন্ডের নীরবতার পর সে বলল, তোমরা যা খুঁজছো সেটা অনেক আগেই হারিয়ে গেছে। আমি তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, না মিস্টার ইয়াসিন, সত্য কখনো হারিয়ে যায় না, শুধু কিছু সময়ের জন্য লুকিয়ে থাকে। আমার কথায় তার মুখের ভাব বদলে গেল। গুদামের ভেতরে কয়েক মুহূর্তের জন্য এমন নীরবতা নেমে এলো যেন সময় থেমে গেছে। একদিকে টেবিলের উপর ছড়িয়ে থাকা বছরের পর বছর লুকিয়ে রাখা নথি, অন্যদিকে সামনে দাঁড়িয়ে থাকা মিস্টার ইয়াসিন, যার সঙ্গে আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো জড়িয়ে আছে। আমি তার চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছিলাম সে আসলে কতটা জানে। ইয়াসিন ধীরে ধীরে ঘরের ভেতরে এগিয়ে এলো। তার মুখে আগের মতো আত্মবিশ্বাসী ভাব নেই, বরং মনে হচ্ছিল সে এমন কিছু দেখেছে যা তার পরিকল্পনার বাইরে চলে গেছে। সে শান্ত গলায় বলল, তুমি বুঝতে পারছো না তুমি কোন খেলায় নেমেছ। আমি কোনো উত্তর দিলাম না। রাশিদ করিম সামনে এগিয়ে এসে বললেন, খেলা যদি হয়ে থাকে তাহলে আজ থেকে নিয়ম বদলেছে, কারণ এবার প্রমাণ কথা বলবে। ইয়াসিন কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। আপনি জানেন না এই বিষয়ের সঙ্গে কত বড় মানুষ জড়িত। রাশিদ করিম মৃদু হাসলেন। বড় মানুষদের নাম শুনে আইন থেমে যায় না। ইয়াসিন চুপ করে গেল। আমি লক্ষ্য করলাম তার চোখ বারবার টেবিলের উপর থাকা ফাইলগুলোর দিকে যাচ্ছে, বিশেষ করে সেই পুরনো চিঠি আর রেজিস্টারের কপির দিকে। আমার মনে হলো এই কাগজগুলোর মধ্যে এমন কিছু আছে যা তাকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিচ্ছে। আমি ধীরে বললাম, তুমি কি জানতেও যে আমার বাবার সঙ্গে কি হয়েছিল? ইয়াসিন কিছুক্ষণ কোনো কথা বলল না। তারপর বলল, সবকিছু আমি জানতাম না, কিন্তু কিছু জানতে ছিলে।
আমার প্রশ্নের পর সে চোখ সরিয়ে নিল। এই ছোট্ট নীরবতায় অনেক কিছু বলে দিল। রাশেদ করিম শান্তভাবে বললেন, সত্য লুকানোর সবচেয়ে বড় সমস্যা হলো এক জায়গা থেকে আরেক জায়গায় লুকাতে গিয়ে মানুষ নিজের কথার মধ্যে ভুল করে ফেলে। ঠিক তখনই আব্দুল হাকিম সাহেব একটি নতুন ফাইল নিয়ে এলেন। তিনি বললেন, আমি আরেকটি জিনিস পেয়েছি। সবাই তার দিকে তাকালো। তিনি ফাইল খুলে একটি পুরনো চুক্তিপত্র বের করলেন। এই নথিতে মোস্তাক সাহেবের প্রতিষ্ঠানের নাম আছে, কিন্তু এখানে আরও একজন অংশীদারের নাম রয়েছে। রাশিদ করিম কাগজটি হাতে নিয়ে পড়তে শুরু করলেন। হঠাৎ তার চোখ বড় হয়ে গেল। এটা অসম্ভব। আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম, কার নাম? তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এই নামটাই এতদিন খুঁজছিলাম। আমি কাগজটার দিকে তাকালাম। সেখানে লেখা ছিল রফিক আহমেদ। আমার মনে পড়ে গেল বাবার ডায়েরির সেই লাইন। আজ রফিক আমাকে আবার ফোন করেছিল। এতদিন ধরে যে নামটি শুধু একটি সূত্র ছিল, আজ সেটি একজন বাস্তব মানুষের পরিচয় হয়ে সামনে এলো। কিন্তু রহস্য এখানেই শেষ হলো না। চুক্তিপত্রের নিচে আরও একটি স্বাক্ষর ছিল, আর সেই স্বাক্ষর দেখে আমার বুক কেঁপে উঠল। কারণ সেটি ছিল এমন একজন মানুষের যাকে আমি কখনো এই ঘটনার সঙ্গে কল্পনাও করিনি। আমি ইয়াসিনের দিকে তাকালাম। সে বুঝতে পারল আমি কি দেখেছি। তার মুখে রং বদলে গেল। আমি ধীরে বললাম, তুমি কি এসব জানাতে? ইয়াসিন কিছু বলার আগে বাইরে আবার গাড়ির শব্দ হলো। সবাই থেমে গেল। রাশিদ করিম দ্রুত ফাইলগুলো গুছিয়ে নিতে শুরু করলেন। আমাদের এখান থেকে বের হতে হবে। কিন্তু বের হওয়ার আগেই গুদামের দরজা খুলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে সবাই থমকে গেল। তিনি আর কেউ নন, মোস্তাক সাহেব, ইয়াসিনের বাবা। তিনি ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকলেন। তার মুখে কোনো আতঙ্ক নেই, বরং অদ্ভুত শান্তি। তিনি চারপাশে তাকিয়ে বললেন, অবশেষে তোমরা এখানে পৌঁছেছ। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আপনি জানতেন? মোস্তাক সাহেব মৃদু হাসলেন। আমি জানতাম একদিন না একদিন সত্য বের হবেই। রাশিদ করিম কঠিন গলায় বললেন, তাহলে এত বছর আপনি চুপ ছিলেন কেন? মোস্তাক সাহেব কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, কারণ আমি ভেবেছিলাম সব কিছু সামলে নিতে পারবো, কিন্তু কিছু ভুলের মূল্য অনেক বেশি হয়। তার কথায় অনুশোচনার ছাপ ছিল, কিন্তু আমি জানতে চাইলাম আমার বাবার সঙ্গে কি হয়েছিল। মোস্তাক সাহেব ধীরে ধীরে চেয়ারে বসলেন। তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন কিছু মানুষ তার বিশ্বাসের সুযোগ নিচ্ছে। তিনি সব প্রমাণ সংগ্রহ করছিলেন। আমি মন দিয়ে শুনছিলাম। কিন্তু তিনি একা লড়াই করতে গিয়ে ভুল করেছিলেন। তিনি কাউকে পুরোপুরি বিশ্বাস করেননি, আবার কাউকে পুরোপুরি অবিশ্বাসও করতে পারেননি। ঘরের পরিবেশ ভারী হয়ে উঠল। মোস্তাক সাহেব বললেন, তোমার বাবার শেষ সংগ্রহ করা প্রমাণ এখনও সম্পূর্ণ পাওয়া যায়নি। রাশিদ করিম অবাক হয়ে বললেন, মানে? মানে এই ফাইলগুলো শুধু অর্ধেক সত্য, বাকি অংশ আছে এমন এক জায়গায় যেখানে কেউ এখনো খুঁজে দেখেনি। আমি নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। এতদিন ধরে যে সত্যের পেছনে ছুটছি, তার শেষ দরজা এখনো খোলাই হয়নি। মোস্তাক সাহেব ধীরে ধীরে বললেন, তোমার বাবার শেষ রেখে যাওয়া বার্তা যদি খুঁজে পাও, তাহলে শুধু এই প্রতারণার রহস্য নয়, পুরো চক্রের আসল মুখ প্রকাশ পাবে। গুদামের ভেতরে সবাই নীরব হয়ে দাঁড়িয়েছিল। মোস্তাক সাহেবের শেষ কথাগুলো যেন পুরো ঘরের বাতাস ভারী করে দিয়েছিল। তোমার বাবার শেষ রেখে যাওয়া বার্তা যদি খুঁজে পাও, তাহলে পুরো সত্য প্রকাশ পাবে। এই কথাটাই বারবার আমার মাথায় ঘুরছিল। আমার বাবা এমন একজন মানুষ ছিলেন যিনি জীবনে কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। তাহলে তিনি যদি সত্যি কোনো প্রমাণ রেখে যান, সেটা নিশ্চয়ই এমন জায়গায় রেখেছেন যেখানে ভুল মানুষের হাতে পড়ার সম্ভাবনা কম। রাশিদ করিম ধীরে ধীরে বললেন, আপনার বাবার পুরনো অভ্যাস সম্পর্কে কিছু জানেন? আমি কিছুক্ষণ চিন্তা করে বললাম, তিনি গুরুত্বপূর্ণ জিনিস সবসময় এমন জায়গায় রাখতেন যেখানে অন্য কেউ সহজে খুঁজে পাবে না। হঠাৎ আমার মনে পড়ল, ছোটবেলায় বাবা সবসময় একটি পুরনো বইয়ের কথা বলতেন। বইটির ভেতরে তিনি নিজেই কিছু নোট লিখে রাখতেন। আমি সঙ্গে সঙ্গে বললাম, বাবার একটা পুরনো লাইব্রেরি ছিল। রাশিদ করিম বললেন, আমাদের সেখানে যেতে হবে। সেদিন আমরা গ্রামের বাড়িতে ফিরে গেলাম। বহু বছর ধরে বন্ধ থাকা সেই ঘরটি খুলতেই পুরনো বইয়ের গন্ধ ছড়িয়ে পড়ল। তাক ভর্তি বই, পুরনো কাগজ আর বাবার ব্যবহৃত কিছু জিনিস এখনো আগের মতোই ছিল। আমি একে একে বইগুলো দেখতে শুরু করলাম। হঠাৎ একটি পুরনো আইন বিষয়ক বইয়ের ভেতর থেকে
একটি ছোট খাম পড়ে গেল। আমার হাত কেঁপে উঠল। খামের উপর বাবার হাতের লেখা, আমার মেয়ের জন্য। চোখে পানি চলে এলো। আমি ধীরে ধীরে খামটি খুললাম। ভেতরে ছিল একটি পেন ড্রাইভ, কয়েকটি ছবি আর একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, যদি তুমি এই চিঠি পড়ো, তার মানে আমি যে সত্য লুকিয়ে রাখতে চেয়েছিলাম সেটা একদিন তোমার সামনে আসবে। মনে রেখো, প্রতিশোধ নয়, ন্যায়বিচারী মানুষের সবচেয়ে বড় জয়। আমি পেন ড্রাইভটি হাতে নিলাম। রাশিদ করিম দ্রুত সেটি পরীক্ষা করলেন। ভেতরে ছিল ভিডিও রেকর্ড, নথির কপি আর কিছু গুরুত্বপূর্ণ কথোপকথনের প্রমাণ। সেখানে পরিষ্কার দেখা গেল, কয়েক বছর ধরে একটি চক্র ভুয়া কাগজ তৈরি করে মানুষের সম্পত্তি দখলের চেষ্টা করছিল। আর সেই চক্রের মূল পরিকল্পনাকারী ছিলেন রফিক আহমেদ। মোস্তাক সাহেব সব জানতেন, কিন্তু নিজের পরিবারের সম্মান আর ভয়ের কারণে এত বছর চুপ ছিলেন। আর ইয়াসিন, সে শুরুতে তার বাবার কিছু পরিকল্পনা জানলেও পুরো সত্য জানত না। পরে যখন সে বুঝতে পারে, তখন অনেক দেরি হয়ে গেছে। রাশিদ করিম বললেন, এবার আর কেউ এই সত্য অস্বীকার করতে পারবে না। পরবর্তী কয়েক সপ্তাহে আইন প্রক্রিয়া শুরু হলো। সমস্ত প্রমাণ আদালতে জমা দেওয়া হলো। সাক্ষীরা সামনে এলেন। বহু বছরে লুকিয়ে থাকা সত্য ধীরে ধীরে প্রকাশ পেল। রফিক আহমেদ এবং তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। মোস্তাক সাহেব নিজের ভুল স্বীকার করে আদালতে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিলেন। আর ইয়াসিন, সে একদিন আমার সামনে এসে দাঁড়ালো। অনেকক্ষণ চুপ থাকার পর বলল, আমি জানি আমার কারণে তোমার জীবনে অনেক কষ্ট এসেছে। আমি হয়তো সবকিছু ঠিক করতে পারবো না, কিন্তু সত্যের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমি তার দিকে তাকিয়ে শান্তভাবে বললাম, কিছু ভুলের ক্ষমা পাওয়া কঠিন, কিন্তু সত্য স্বীকার করার সাহস অন্তত মূল্যবান। এরপর আমি নিজের জীবনের নতুন সিদ্ধান্ত নিলাম। আমি আর অতীতের কষ্টের মধ্যে আটকে থাকলাম না। বাবার রেখে যাওয়া সম্পত্তি ও অধিকার ফিরে পাওয়ার পর আমি সেই সম্পদের একটি অংশ দিয়ে একটি শিক্ষা সহায়তা প্রকল্প শুরু করলাম। কারণ বাবা সবসময় বলতেন, মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো জ্ঞান। কয়েক মাস পর একদিন বাবার পুরনো ঘরে বসে তার ছবির দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল তিনি যেন আজও বলছেন, সত্যকে ভয় পেও না, কারণ সত্যের পথ কঠিন হলেও শেষটা সবসময় আলোয় গিয়ে পৌঁছায়। আমি জানতাম আমার জীবনের সে রাতটি হয়তো কখনো ভুলতে পারবো না, কিন্তু সে রাতই আমাকে শিখিয়েছিল, কাউকে অন্ধভাবে বিশ্বাস করা নয়, নিজের শক্তির উপর বিশ্বাস রাখতে হয়। কারণ যে মানুষ নিজের সত্যের জন্য দাঁড়াতে শেখে, তাকে হারানো সহজ নয়। সমাপ্ত।